তো নমস্কার বন্ধুরা, ট্রেড উইথ রাহুল ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো বেসিক্যালি আজকে আমরা কী নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে চার্ট বা অ্যাকচুয়ালি আমরা যে সাপোর্ট রেজিস্ট্যান্স যে কনসেপ্টটা অনেক বিগিনারদের প্রবলেম হয়, সেইটাকে নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি সাপোর্ট রেজিস্ট্যান্স জিনিসটা কী সেটাকে একদম সিম্পল ভাষায় বোঝানোর চেষ্টা করব। দেখুন, থিওরিটা আজকে বুঝি, ঠিক আছে? আজকে আমরা থিওরিটা বুঝবো, নেক্সট দিন প্র্যাকটিক্যাল চার্টের উপর দেখবো লাইভ, তাহলে ভিডিওটা লম্বা হয়। তো সিম্পল দেখুন, আপনারা ভাবুন এটা আপনার মেঝে বাড়ির, আর এটা হচ্ছে আপনার ছাদ। বোঝা গেল? কিন্তু এটা কনসেপ্ট ক্লিয়ার। এটা আপনার সিলিং, এটা আমি লিখে দিই, আর এটা হচ্ছে গ্রাউন্ড মানে মেঝে। এবার ধরুন আপনি একটা নর্মাল যে 5 টাকার বলগুলো হয়, সেই বল একটা মানে ছুঁড়ে মারছেন, রাবারের যে বলগুলো হয়, মেঝেতে মারলেন, মেঝেতে এসে কিন্তু মেঝেতে থেমে রাখলো, কিন্তু একদম আবার ওপরে যাবে, আবার এদিকে আসবে গতি কমলে, আবার যদি গতিটা বেড়ে যায় আবার এখানে আসবে। দেখুন এখানে এখানে এসে আবার পড়ে যাবে। কেন পড়ে যাবে? এখানে সিলিং আছে, ঠিক আছে? এখানে সিলিং আছে, এখানে সিলিং থাকার জন্যই কিন্তু এখানে গতিটা বাঁধা পড়ে। আবার দেখুন এখানে আসবে, আবার উপরে যাবে, আবার নিচে আসবে, আবার উপরে যাবে। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে এখানে কিন্তু বারবার এখানে টাচটা কেন হচ্ছে? সিলিং থাকার জন্য, সিলিংয়ে বাধা পাচ্ছে। এই জিনিসটা এবার একটা নর্মাল কনসেপ্ট আমরা বুঝি, এটা আমরা বুঝলাম। এবার দেখুন, আমরা একটা নর্মাল সিলিং আর গ্রাউন্ড আলাম, এটা সিলিং, এটা গ্রাউন্ড, এটা নতুন করে কিছু বললাম না। এখান থেকে কনসেপ্টটা এরকম আছে যে আপনি এরকমভাবে বারবার বলটাকে মারছেন, যেটা মেঝেতে মারেন, বলটা এরকম যাচ্ছে নিচে আসছে, এরকম যাচ্ছে এখানে আসছে, আবার উপরে যাচ্ছে নিচে আসছে। এই যে একবার, এই যে দুবার টেস্ট করলো, ঠিক আছে, এটাকে আমরা রেসিস্টেন্স বলি। আর এই যে তলায় টেস্ট হচ্ছে, এগুলোকে আমরা সাপোর্ট এরিয়া বলি। ঠিক আছে, চার্টও এরকমভাবেই আপনার নর্মাল কনসেপ্টেই কাজ করে। আপনারা যেমনভাবে এই বলটাকে দেখছেন আপ অ্যান্ড ডাউন হচ্ছে, আপনার যদি মেঝেতে ছুঁড়ে মারেন বলটাকে, তাহলে মেঝে থেকে সেটাকে টাচ করে সে আবার কিন্তু ওপরের দিকে যাবে, মানে এদিকে এই যে সিলিংয়ের দিকে যাবে। আবার সিলিংয়ে যদি এখানে বাধাপ্রাপ্ত হয়, মানে আপনার ছাদটায় যদি বাধাপ্রাপ্ত হয়, সে আবার নিচে আসবে মেঝের দিকে, আবার মেঝেতে বাধাপ্রাপ্ত হয়ে আবার ওপরে যাবে। হয়তো এখানে কেন হলো, এখানে গতিটা একটু কমে গেল, ঠিক আছে? তো সেম আবার এখানে আসবে। তো এরকমভাবেই মার্কেটে কিন্তু কাজ হয়, ঠিক আছে? আরেকটা এখানে কনসেপ্ট হয়, এটা হচ্ছে আপনি নর্মাল যদি আবার এটা আঁকি, তো ধরুন সেম আপনি আঁকছেন, সেম আপনি বলটা ছুঁড়ছেন, কিন্তু বলটা ছুঁড়ছেন কী বল? এবার আপনি একটা লোহার বল ছুঁড়লেন, সেম এটা সিলিং, এটা মেঝে, ঠিক আছে? এটা জি হলো। দেখুন এইখান থেকে বলটা আপনি ছুঁড়লেন নিচে, নিচে কিন্তু মেঝেতে একবার টাচ হলো, তো উপরে গেল, আবার মেঝেতে টাচ হলো, মেঝেতে দুবার টাচ হয়ে গেল, আবার উপরে গিয়ে সিলিংয়ে গেল। দেখুন সিলিংয়ে গিয়ে হয়তো মেঝেতে এলো না, আবার উপরে গেল, ঠিক আছে? এইবার আবার এখানে এলো, ঠিক আছে? এখানে এসে হয়তো হালকা মেঝেতে টাচ হয়ে আবার উপরে গেল। দেখুন এখানে কিন্তু আপনি যদি দেখেন, 3বার রেসিস্ট্যান্স পেয়ে গেল, একবার, দুবার, 3বার, আর এখানে 2বার সাপোর্ট পেয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি হতে পারে? এরপরে যেহেতু লোহার বল, দেখুন 3বার একটা দেয়ালকে যদি আপনি আঘাত করেন, একটা সিমেন্ট বা মানে আপনাদের ছাদের যে ঢালাই, এটাকে যদি 3বার লোহার বল দিয়ে আঘাত করেন, এটা একটা বার না একটা বার একটু বাড়িয়ে দিয়ে থাকে, একটা বার না একটা বার তো উইক হবে, আস্তে আস্তে তো সেটা কমজোরি হবে। দেন সেকেন্ড মানে ফোর্থ টাইম যখন এটা হবে, কিন্তু এখানে আর এটাকে ধরে রাখতে পারবে না, কিন্তু এটা ফাটিয়ে দেবে যদি বলটার গতি থাকে। সেম আমরা যে ভলিউম বলি, যে পার্টিসিপেন্টস বলি, বায়ারদের সেলারদের, ঠিক সেরকমভাবেই কাজ করে। এই যে গতিটা, এই গতিটা যদি থাকে সে ফাটিয়ে দেবে। এইবার এখানে আরেকটা সিনারিও হয়। সিনারিওটা কি? সিনারিওটা নর্মালি যে আমি যদি সেম এরকম আবার একটা আমি সিলিং আনলাম, আবার একটা বটম হতে, ঠিক আছে? এবার এখানে যদি আবার আপনি সেম একইভাবে যদি এরমভাবে বলটা ছুঁড়ে মারেন, এখানে একবার, এখানে একবার, এখানে একবার লাগলো, মানে একবার, দুবার, 3বার রেসিস্ট্যান্স করলে, এখানে একবার, দুবার, 3বার সাপোর্ট করলো, এই ফোর্থ টাইম যে এই যে ব্রেক করে গেল না, ফোর্থ টাইম এই যে ব্রেক করে গেল, এই ব্রেক করে কত দূর যেতে পারে? আপনার যদি দুতলা বাড়ি হয়, তাহলে আপনার ফার্স্ট ফ্লোরটা ব্রেক করে গেলে কত দূর যেতে পারে আপনার আইডিয়া? যদি খুব গতি থাকে সেকেন্ড ফ্লোর যাবে, সেকেন্ড ফ্লোরটা তো একবারে ভাঙতে পারবে না। এখানটা আবার টেস্ট করে ঠিক সেম সেকেন্ড ফ্লোরটা, এখানে যদি আপনার দুতলা বাড়ি হয়, ধরুন এইটা একটা ছাদ, এটা একতলার ছাদ,
এটা দুতলার ছাদ। আচ্ছা, এটা হচ্ছে একতলার ছাদ, এটা হচ্ছে আমার দুতলার ছাদ, হলো এক তলা দুতলা। এইবার এটা এখান থেকে কত দূর যেতে পারবো আমরা বল? যদি বলটা খুব গতি থাকে তাহলে এতটা যান, যদি খুব গতি না থাকে তাহলে এতটা গিয়ে আবার চলে আসবে নিচে। যদি খুব গতি থাকে, এটা যেমন দেখুন, এটা ভাঙতে যেমন একবার টেস্ট করলো, দুবার টেস্ট হলো, তিনবার টেস্ট হলো, ফোর্থ মানে চারবার এবার ভাঙলো। এটা নিশ্চয়ই একবারে ভাঙবে না, এটাও এখানে আসবে, একটু টেস্ট হবে, দুবার টেস্ট হবে, তিনবার টেস্ট হবে, ঠিক এরকমভাবেই মার্কেটটা কাজ করে। ঠিক আছে, এবার এই জিনিসগুলো কি, ঠিক আছে, এটা আমি নর্মালি হরাইজন্টাল মানে নর্মালি এরকম লাইনে দেখালাম, কিন্তু এটা এরকম লাইনে কাজ করে না, মানে কাজ করে না বলতে বিভিন্ন রকম লাইনে কাজ করে। যেমন এরকমভাবে আছে, কিছু প্যাটার্ন এরকম আছে, এগুলোকেই চার্ট প্যাটার্ন আমরা বলি, এটা যেমন চ্যানেলের প্যাটার্ন। ঠিক আছে, কিছু প্যাটার্ন আছে যেমন হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন, যেটা বলি আমরা এরকম এরকম, এটা হেড অ্যান্ড শোল্ডার্স বলি। এরকম আছে যেটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার্স বলি। এরকম আছে যেটা আমরা ডাব্লু প্যাটার্ন বা ডবল বাটন প্যাটার্ন বলি। ঠিক আছে, তারপর আছে এরকম প্যাটার্ন আছে যেটাকে আমরা এম প্যাটার্ন বা ডবল টপ প্যাটার্ন বলি। তারপরে এরকম আছে যেগুলোকে আমরা বলি ফ্ল্যাগ প্যাটার্ন, ফ্ল্যাগ অ্যান্ড পো। ঠিক আছে, তো এর মধ্যে মার্কেট এরকম এরকম করে ঘুরে এদিকে ব্রেকআউট দিলে তখন এখানে ব্রেকআউট এন্ট্রি নেওয়া 10% মতো। এরকম আরও কাদা প্যাটার্ন আছে যেগুলো আমরা মানে প্রচুর চার্ট প্যাটার্ন আছে, তার মধ্যে লিমিটেড কিছু ইউজ হয়, সব শর্ট প্যাটার্ন সবসময় তৈরি হয় না। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল আছে, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল আছে, সেমি ট্রায়াঙ্গেল প্যাটার্ন আছে, অনেকগুলো প্যাটার্ন আছে। তো আমরা এগুলোকে নেক্সট ডে প্র্যাকটিক্যালি চার্টের উপর দেখব অ্যাকচুয়ালি একটা মার্কেট কীরকমভাবে কাজ করে। ঠিক আছে, এরকম যদি আবারও দুটো আঁকি না, এখানে বায়ার্সরা কিনছে, এখানে বেচছে, সেলারদের প্রেসারে আবার মার্কেটটা নিচে আসছে, আবার এখানে বায়াররা কী করছে, এখানে সেলার আবার এখান থেকে মার্কেটটাকে ওপরে নিয়ে যাচ্ছে, আবার এখানে সেলাররা কী করছে, বেচছে, নিচে আসছে। এবার সেটা আমাদের মতো রিটেল ইনভেস্টরদের জন্য হয় না, সেটা তাদের জন্য আমরা এফআইআই আর ডিআইআর, এদের জন্য মার্কেটগুলো কিন্তু বিশাল পরিমাণে একবার উপরে যায় একবার নিচে যায়। ঠিক আছে, এবং বর্তমান পরিস্থিতিতে এরা সেল করছে, যার জন্য মার্কেটটা একটু হলেও ডাউন আছে। তারপর আবার এখান থেকে বায়াররা ডমিনেট করে, আবার এখান থেকে সেলার, কিন্তু সে ফোর্থ বার যখন এখানে যায় তখন যদি বায়ারদের পার্টিসিপেন্ট উইথ ভলিউম, এখানে ভলিউম যদি বেশি থাকে, এই যে ভলিউমটা বেশি যদি থাকে, দেন এখান থেকে একটা ব্রেকআউট, যেটা বলি আমরা ব্রেকআউট ট্রেডার। ঠিক আছে, মানে দু প্রকারের ট্রেডার হয়, এক এই সাপোর্ট রেসিস্ট্যান্সে ট্রেড করে, সাপোর্ট আর রেসিস্ট্যান্সে ট্রেড করে, আর মানে এইখানে কেনে এখানে বেচে দেন, আবার এখানে কেনে এখানে বেচে দেন, এরকম ট্রেডার হয়। আরেকটা হয় ব্রেকআউট ট্রেডার, মানে এই জোনটা থেকে বেরোনোর পরে এরা এখান থেকে কিনে 10% মতো প্রফিট রেখে এতটা নিয়ে যাবে, এখানে এতটা অবধি রেখে, এই যে এখান থেকে একটু রিটেস্ট করে আবার, মানে কি যারা এখান থেকে সেল করছে নিচে মার্কেটটাকে ফেলার জন্য, তাদের এখানে স্টপ লস হিট হয়ে যায়, এখানে সেল থাকবে, এই স্টপ লসটা হিট হওয়ার কারণে মার্কেটটা একটু নিচে পড়ে আবার উপরে যায়। এটা হচ্ছে নর্মাল কস্টিং। তো ব্রেকআউটের কনসেপ্ট আলাদা, এটা আমি পরে আবার কোনো ভিডিওতে বলবো, জাস্ট এরকমভাবেই কাজ করে মার্কেট। ঠিক আছে, আর মার্কেট এরকমভাবে নিচে থেকে আসতে পারে বা উপর থেকে আসতে পারে, বা মার্কেট এখান থেকে নিচে থেকে আসতে পারে, এরকমভাবে আসতে পারে, শেয়ার ওপরে যেতে পারে, এগুলো ডিফারেন্স কনসেপ্ট। তো চার্টে নেক্সট দিন আমি সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে আরও ডিটেলে বলবো, পার্ট 2 হিসাবে, এটা পার্ট 1 আসছে, পার্ট 2 হিসাবে আনবো। তো ধন্যবাদ, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা করে দেবেন। থ্যাংক ইউ।